দর্শক, আমি মাহফুজ মিশু আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আমার সঙ্গে আছেন অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ী যে অন্তর্বর্তী সরকার তার পররাষ্ট্র উপদেষ্টা এবং বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব জনাব তৌহিদ হোসেন। স্যার, স্বাগত আপনাকে। কেমন আছেন আপনি? আছি ভালো, ধন্যবাদ। একটা কঠিন একটা সময়ে প্রায় 18 মাস একটা বড় গুরুর দায়িত্ব পালন করলেন, তারপরে এখন সময় কাটছে মূলত কিভাবে? ধরুন, এই বাসায় চলে এসেছি 1 মাস পরে, দায়িত্ব থেকে 1 মাস পরে। পরবর্তী 1 মাস তো গেছে জাস্ট এই বাসা গোছগাছ করতে, এখনও শেষ হয়নি। আর বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ আগেও ছিল, কিন্তু তাদেরকে সময় দিতে পারতাম না। সেটা দিচ্ছি। একটু পড়ছি, বেশ পড়ছি। সামান্য কিছু লিখেছিও, একটা দুটো পত্রিকায় একটা দুটো বেরিয়েছে আর্টিকেলও। আর কিছু লেখালেখিতে থাকবো, এটাই। আপনি বেগম খালেদা জিয়া, তারপরে যে 2006 সালের বেগম খালেদা জিয়ার যে সরকার, সেই সরকারের কথা বলছি, তারপর পরে প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ, তারপরে ডক্টর ফখরুদ্দিনের যে দীর্ঘমেয়াদী সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যেটাকে বলা হয়, সেই সরকার, এবং পরবর্তীতে 8-এর নির্বাচনের পরে শেখ হাসিনার সরকার, এবং সবশেষ প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, এতগুলো সরকারকে ভালো ফর্মে থেকে, মানে নীতি নির্ধারণী পর্যায় থেকে সার্ভ করার সুযোগ পেয়েছেন। আপনাকে যদি মূল্যায়ন করতে বলা হয়, আপনি কোন সময়টাই সবচেয়ে বেশি ভালো সময় বলবেন এবং কোন সময়টাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং সময় বলবেন? দেখুন, প্রত্যেকটি অধ্যায়েরই আলাদা আলাদা চ্যালেঞ্জ ছিল। তবে আমি বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী, তখন আমি অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। তো মাথার উপরে পররাষ্ট্র সচিব ছিলেন, মন্ত্রী ছিলেন মোর্শেদ খান সাহেব। তখন যদিও খুব সিনিয়র পজিশনে এবং আমাকে দায়িত্ব বেশ অনেক কিছু দেওয়া হয়েছিল, তারপরেও আমি কিন্তু একজন সত্যিকার অর্থে একজন কর্মীই ছিলাম তখনও, কারণ সব চূড়ান্ত সিদ্ধান্তটা আমাকে নিতে হতো না। আমি বলবো যে খুব কমফোর্টেবল সময় কেটেছে তখন। সেটা 1.5 বছর মতো। আমি কলকাতা থেকে ফিরলাম তো 2005-এর মাঝামাঝি পরে, আর 2006-এর শেষ নাগাদ ডিসেম্বরে তোমাকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হলো। সাবস্ট্যান্টিভ প্রমোশন যদিও আর একটু পরে হয়েছে। তো সেই হিসেবে আমি বলবো যে এই সময়টাতে যেহেতু আমার ঘাড়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছিল না, যদিও যারা সিদ্ধান্ত নিতেন তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে আমাকে জড়িত করতেন। তো সেই হিসাবে এই 1.5 বছর মতো সময় খুব কমফোর্টেবল ছিল আমার জন্য। তত্ত্বাবধায়ক তো আবার দুটো আমল ছিল, অল্প সময় ছিল। আমি আসলে কিন্তু প্রত্যাশা করিনি যে ওই সময় আমাকে পররাষ্ট্র সচিব করা হবে, কারণ অন্য একজনের পর একজন, অন্য দুজন নাম আমার তৈরি করা সামারিতে গেছে, কিন্তু সেটা যে কোনো কারণে হয়নি। এবং তারপর আমাকে বলা হলো যে আমি যেন কন্টিনিউ করি। প্রথমে ইয়াজউদ্দিন সাহেবের সময় তখন সত্যিকার অর্থে কোনো পররাষ্ট্রমন্ত্রী ছিলেন না, যদিও শফিক সামি সাহেবকে নেওয়া হয়েছিল, মনে করা হয়েছিল তাকে সেই দায়িত্বই দেওয়া হবে। তাকে সম্পূর্ণ অন্য কৃষি বা এরকম কোনো মন্ত্রণালয়ে দিয়ে দেওয়া হলো। তো কাজেই পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাকে সরাসরি ইয়াজউদ্দিন সাহেবের সাথেই কথাবার্তা বলতে হতো। উনি আমার প্রভোস্ট ছিলেন SM হলে, আমি যখন ছাত্র, সেই হিসাবে ব্যক্তিগত সম্পর্ক ছিল। কিন্তু উনি তো খুব ডিসাইসিভ মানুষ ছিলেন না, আপনারা জানেন। উনি শিক্ষক হিসেবে ভালোই ছিলেন, কিন্তু আসলে ঠিক প্রেসিডেন্ট হিসেবে হয়তো কোনো সমস্যা ছিল না। একটি ব্যবস্থা যেখানে প্রধানমন্ত্রী আছে, কিন্তু উনি তো আসলে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট দুই দায়িত্ব পালন করছিলেন তখন। সেটা আসলে তার জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। সময়ও খুব বেশি ছিল না, 1-1.5 মাস মতো উনি ছিলেন। তো ওই সময় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অনেক সময় বেশ সমস্যায় পড়েছি, কারণ আমি হয়তো কোনো সিদ্ধান্ত তার কাছ থেকে নিতে যাচ্ছি, কিন্তু উনি সাথে সাথে দিতে পারছেন না, এরকম অবস্থা ছিল আর কি। তো এটা অবশ্য খুব অল্প সময়, বা উনি হয়তো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত পাচ্ছেন না, এমনও হতে পারে। এরপর যখন 111-এর পরে সরকার গঠিত হলো, তখন
তখন আমি পররাষ্ট্র সচিব হিসাবে কাজ করছি এর মাঝে। তো তখনই ওই যে যেটা বললাম যে অন্য কাউকে বানানোর, দুজনকে বানানোর একটা ইনিশিয়েটিভ ছিল, কিন্তু সেটা আলটিমেটলি হয়ে ওঠেনি। তো এক পর্যায়ে 3 মাস পর্যন্ত কিন্তু চলতে মোটামুটি দায়িত্ব। কথা ছিল যে অন্য কেউই হবে, আমাদের সিনিয়র ব্যাচের কেউ পররাষ্ট্র সচিব হয়নি। 79 ব্যাচ, যেটা প্রথম রেগুলার ব্যাচ, সেটা হবে, এটাই স্বাভাবিক ছিল। তো তারপরে তখন আমাকে জানানো হলো যে না, যেহেতু হচ্ছে না, ইউ কন্টিনিউ। তো এভাবেই আমি ওই তত্ত্বাবধায়ক সরকারের 2 বছর, মানে 111 সরকারের 2 বছর কাটিয়েছি। একটা সমস্যা ছিল হলো যে আমাদের মতো দেশে মানুষ কিন্তু ক্ষমতাকে অবলোকন করতে চায়, ঠিক অ্যাবস্ট্রাক্ট না, মানে দৃশ্যমান দেখতে চাই। দৃশ্যমান দেখতে চায়। এই সময় কিন্তু ক্ষমতা দৃশ্যমান ছিল না। আমি নিশ্চিত করে বলতে পারি যে তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান ছিলেন ডক্টর ফখরুদ্দিন, তার ক্ষমতা খুবই সীমিত ছিল, খুবই সীমিত। আমি বিভিন্ন সময়ে একেবারে ছোট বলবো না, অনেক ছোট সিদ্ধান্ত তো আমি নিজেই নিয়ে নিতাম। এমনকি মাঝারি পর্যায়ে সিদ্ধান্ত নিতে গিয়েও কিন্তু দেখা গেল যে উনি দিতে পারছেন না, বা দিচ্ছেন সেটা টিকছে না, এরকম ঘটনাও ঘটেছে। উনি একটা সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্ত টিকছে না, পরে সেটাকে অল্টার করতে হয়েছে। আমার মাঝে অবশ্য একজন ছিলেন উপদেষ্টা, ইফতেখার চৌধুরী সাহেব। তবে অনেক ক্ষেত্রেই ফখরুদ্দিন সাহেবের সাথে আমার সরাসরি যোগাযোগ করেই সিদ্ধান্ত নিতে হতো। উনি অনেক সময় দেশের বাইরে থাকতেন। ফখরুদ্দিন সাহেবও অনেক সময় অনেক বিষয়ে আমার সাথে কথা বলতে কমফোর্টেবল ফিল করতেন। তখন সিদ্ধান্তটা কে নিত? সেনাপ্রধান? আপনারা জানেন যে সেনাপ্রধান 2 জন ব্রিগেডিয়ার র্যাঙ্কের অফিসারকে, আমি নাম বলতে চাই না, খুব প্রচুর ক্ষমতা ডেলিগেট করে দিয়েছিলেন, এবং তাদেরকে নিয়ে কিন্তু অনেক সচিব খুবই বিপদে ছিল। আমার একটা সুবিধা ছিল, যেটা আমার ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ডের কারণে, আমার বন্ধু আমিনুল করিম ছিল মিলিটারি সেক্রেটারি। আমরা 67-র 1 জুলাই থেকে বন্ধু, একসাথে ক্যাডেট কলেজে ঢুকেছি। আর এক ধরনের কিন্তু ইন্টার ক্যাডেট কলেজও এক ধরনের ভ্রাতৃত্ব আছে। কাজেই আপনাকে বেশি ঘাটায়? ফৌজদারহাট ক্যাডেট কলেজের লোকজন ছিল, ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছিল মনিরুজ্জামান সাহেব, তারপরে দে আর অল ফ্রেন্ডস। তো আমাকে খুব ঘাটায় নাই। তারপরেও যে কিছু সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দেয় নাই তা না, তা আমার উপর চাপিয়ে দিতে গেলে আমি যখন একটু উপর থেকে সেটার এন্ডোর্সমেন্ট অর আদারওয়াইজ চেয়েছি, আমি দেখেছি যে কোনো বাধা দেওয়া হচ্ছে না। আই হ্যাড টু গো থ্রু দ্যাট মোশন। তো এটা একটা অদ্ভুত সময় ছিল যে মানুষ দেখতে পাচ্ছে যে ফখরুদ্দিন সাহেব সামনে আসছেন, অথচ অনেক ক্ষেত্রে তার কোনো ক্ষমতা নেই, তাকে ডিক্টেট করা হচ্ছে অনেক কিছু। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি যে উনি এক পর্যায়ে গিয়ে কিন্তু ইলেকশন কমিশনকে বলেছিলেন, ইলেকশন কমিশনারদের একজন আমাকে এটা বলেছেন, যে উনি বলেছেন যে 31শে ডিসেম্বর ইউ হ্যাভ টু ডু ইট বাই দেন, এরপরে যদি না পারেন তাহলে আমি থাকবো না। মানে উনিও ভীতশ্রদ্ধ ছিলেন অনেক ক্ষেত্রেই, যে 1 জানুয়ারি থেকে আমাকে পাবেন না। ইলেকশন কমিশনারকে একজন বলছেন? ইলেকশন কমিশনার আমাকে বলেছে, ইলেকশন কমিশনকে উনি বলেছেন। কাজে উনিও কমফোর্টেবল ছিলেন না, আসলে ব্যবস্থাটা পুরোটাই ছিল। এবং আমাদের কীরকম, ওই যে একটা টার্ম আছে ইংরেজিতে, যে এটা আমি আমার বইয়েও কিছুটা লিখেছি, যে রানিং উইথ দ্য রেবিট অ্যান্ড হান্টিং উইথ দ্য হাউন্ড, ওই ধরনের অবস্থা ছিল। এবং এটার আরেকটা সমস্যা ছিল, যেটা যখন বিদেশিরা বুঝতে পারতো যে আসলে এই সরকারের হাতে ক্ষমতা এত নেই, এমনকি টপ পর্যায়ে, তারা কিন্তু শর্টকাট বের করে নিত, তারা অন্য জায়গায় যোগাযোগ করতো। এবং এটা খুবই লজ্জাস্কর এবং দুঃখজনক যে আমরা অনেক হাই কমিশনারকেও আমরা দেখেছি তারা ক্যান্টনমেন্টে প্রচুর বৈঠক করতো, তারা নিজেদের মধ্যে বৈঠক করে প্রচুর সিদ্ধান্ত নিত। মানে এটা একটা সভরেন দেশের জন্য খুবই লজ্জাস্কর এবং অনুচিত, কিন্তু এটাই ঘটেছে। তারপরে নির্বাচনের সময় তো ইট ওয়াজ এ রিলিফ, যে আসলে যে নির্বাচন হয়ে যাচ্ছে, ইট ওয়াজ এ গ্রেট রিলিফ, এই জন্য যে এই একটা অচল অবস্থা চলতে পারে না দীর্ঘদিন একটা দেশের জন্য। তো নির্বাচনের পরে তো আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে মোটামুটি আমি নিশ্চিত ছিলাম যে
নতুন ফরেন সেক্রেটারি কাউকে নেওয়া হবে, কিন্তু কাকে নেওয়া হবে এটা তারা সিদ্ধান্ত তখনও নেয় নাই বা নিতে পারেনি। দীপমণি পররাষ্ট্রমন্ত্রী হলেন। দীপমণি পররাষ্ট্রমন্ত্রী, অন্তত পক্ষে আমরা যখন বঙ্গভবনে যাচ্ছি শপথ পরিচালনা হবে সেটা দেখার জন্য, তখনও পর্যন্ত আমরা জানি না যে দীপমণি পররাষ্ট্রমন্ত্রী। তখনও আমাদের কাছে কথাবার্তা চলছে এরকম যে খন্দকার সাহেব অথবা মুহিত সাহেব দুইজনই চাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। মুহিত সাহেব তো পররাষ্ট্রমন্ত্রী হতে জি, চেয়েছেন, আবুল মাল খন্দকার সাহেব, খন্দকার সাহেবও চাচ্ছিলেন। একে খন্দকার, একে খন্দকার, এয়ার ভাইস মার্শাল। এয়ার ভাইস মার্শাল খন্দকার 18 বছর আমাদের অ্যাম্বাসেডর ছিলেন। এটা কিন্তু আমরা জেনে গেছি, এবং দীপমণি ওয়াজ এ সারপ্রাইজ সবার কাছেই। যদিও আমি যদি কিছু চিঠি শেষ মুহূর্তে নাড়াচাড়া করে যেতাম, যেটা আমি করিনি, একটা ফাইল রেখেই চলে গেছি, পরের দিন দেখেছি, তাহলে আমি এত সারপ্রাইজ হতাম না। আমি জানতাম যে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে। তো আমি কিন্তু একেবারে ডে ওয়ানই, আমি যেহেতু বুঝতে পারছিলাম যে আমার এখানে সম্ভাবনা কম ফরেন সেক্রেটারি থাকার, আমি কিন্তু একদম ডে ওয়ানই বলেছিলাম যে আপনারা নতুন সরকার, নতুন পররাষ্ট্র সচিবের চিন্তা করতে পারেন। যদি করেন তাহলে আমি আপনাদেরকে একটু ব্রিফ করি অ্যাবাউট দি সিনিয়র অফিসার। কোন পর্যায়ে বলেছেন এটা, মন্ত্রী পর্যায়ে না সরকার? মন্ত্রীকে, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে একদম প্রথম দিনে। এবং তাদেরকে আমি 1 থেকে গ্রেডেশন লিস্টের 1 থেকে 12 পর্যন্ত ব্রিফ করেছি তাদেরকে। লাস্ট ওয়াজ কায়েস। কায়েসের তো আমার খুব ভালো সম্পর্ক ছিল, আপনারা জানেন। লাস্ট ওয়াজ কায়েস, মেজরুল কায়েস। এবং আমি যখন ব্রিফ করলাম তারপরে উনি বললেন যে আপনার সাজেশন কি ইন কেস আপনি যদি না থাকেন, ডে ওয়ান কিন্তু। আমি বললাম যে আমার সাজেশন লিয়াকত আলী চৌধুরী সাহেব। লিয়াকত আলী চৌধুরী 1, 2 হুমায়ুন কবির, 3 মুন্সি ফয়েজ। হুমায়ুন কবির হবে না, উনি তখনই বলে দিয়েছে যে 2 জন থাকলো। লিয়াকত আলী চৌধুরী কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু হয়নি। যখন হলো না তখন মুন্সি ফয়েজ সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটাও হয়। মানে এই দুজনকে সামারি চলে গিয়েছিলেন? ডিটেলসে না গেলাম, সিদ্ধান্ত ছিল কিন্তু হয়নি। পরে কায়েস যাওয়ার কথা ছিল দিল্লিতে হাই কমিশনার হিসেবে, আমারই সাজেশন। আমি বলেছিলাম যে আপনারা কায়েসকে কোনোদিন ফরেন সেক্রেটারি বানাবেন, আমি জানি তো ওর তো সাউথ এশিয়ান এক্সপিরিয়েন্স নাই, ওকে আপনারা তখন মুন্সি ফয়েজ হওয়ার কথা। মুন্সি ফয়েজকে 2 বছরের কন্ট্রাক্ট যদি দেন, কায়েস 2 বছর দিল্লিতে করে আসুক, লেট হিম নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড সাউথ এশিয়া। আমার প্রতিটি ভালো অ্যাডভাইস তারা নিয়েছে, এটাও একটা তার মধ্যে। আমরা এগ্রিমেন্ট চেয়েছিলাম কিন্তু আলটিমেটলি হয়নি। আচ্ছা, ইন্ডিয়া দেয়নি এগ্রিমেন্ট? হয়নি। তাকে দীপমণি পরে বলেন যে তাকে পররাষ্ট্র সচিব। দ্যাটস হাউ ইট বিকেম। তো এই টানাপোড়েনের মধ্যে আমি 6 মাস ছিলাম এক্স্যাক্টলি পররাষ্ট্র সচিব হিসেবে আর কি। কিন্তু 2 মাসের মাথায় আমি জানতাম যে হয়ে যাচ্ছে অন্য কেউ। তারপরে যে এই টানাপোড়েনের সময় গেছে 4 মাস। তো এই সময়ে এই 6 মাস খুব বড় সিদ্ধান্ত নেওয়াতে আমার কোনো ভূমিকা ছিল না, এটুকু আমি বলতে পারি। কারণ তারেক করিম সাহেবকে হাইকমিশনার বানানো হবে, আকাশ থেকে সিদ্ধান্ত এসছে এটা। উনি এখানে আবার এমনকি দীপুমণিও নাকি অনেক কিছুতে থাকতেন না এখানে। প্রফেসর সাইদুর রহমান খানকে লন্ডনে, যেমন উনি সিদ্ধান্ত গ্রহণে যে খুব বড় কিছু তা না। সিদ্ধান্ত নিতে আসলে আমি যেটুকু শুনেছি জেনেছি সেটা হলো যে অ্যাডভাইজার, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার ছিলেন উনি, এবং অনেক ক্ষেত্রেই এখানে যে হাই কমিশনার ওখানে শিবশঙ্কর মেনন যখন তিনি হয়ে গেলেন ফরেন সেক্রেটারি থেকে, হি ওয়াজ এলিভেটেড টু ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। বড় বড় সিদ্ধান্তগুলি নাকি এই ট্রায়ও গ্রহণ করতেন আমি শুনেছি। আমি তো নাই, কিছুদিন পরে তো আমি একাডেমিতেই চলে আসলাম। তো এরপরে তো আওয়ামী লীগ সরকারের আমলে আমি রিটায়ার করছিলাম অবস্থায়, বয়স যখন বাড়লো আবার তখন ওখানে তো ছিলেন আমার ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক ওই টিটো ভাই,
ওনাকে বললাম যে আমি তো 3 বছর এখানে কাটালাম, এবার আমাকে ছোটোখাটো কথা। উনি অবশ্য আমাকে একবার জাপান অফার করেছিলেন, কিন্তু একজনকে সরিয়ে আমাকে দেওয়া হবে, আমি রাজি হইনি। তো তখন সাউথ আফ্রিকায় গেলাম ফর 1.5 year, এই আর কি, টু রিটায়ার। ফিরে এসে রিটায়ার করলাম। তারপর থেকে তো আপনারা জানেন, আপনাদের সাথে কথাবার্তা বলতাম, পত্রিকায় লিখতাম। দ্যাট ওয়াজ মাই লাইফ। পড়াতাম ইউনিভার্সিটিতে। ইনফ্যাক্ট আমি এই দায়িত্বে না আসলে এর 1 মাস পরে আমার বিউপির সাথে কথাবার্তা হচ্ছিল আর কি। তাদেরই আগ্রহে আমি রাজি হয়েছিলাম টু ওয়ার্ক উইথ দেম প্রফেসর হিসেবে। এনিওয়ে, তো ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, এটাই তো হয়। অন্তর্বর্তী সরকারের সময়টা, অন্তর্বর্তী সরকারের সময় দেখুন, আপনারা খুব ভালো করে জানেন যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা খুব ডিসপার্সড হয়ে গেছিল। একদম শুরুতে ঠিক ছিল, এবং প্রফেসর ইউনূস যে কোনো বিষয়ে আমাকে জিজ্ঞেস করতেন, পাশে রাখতেন অনেক সময়। তো পাশে অনেক সময় ছিলাম, মিটিংয়ে তো বসছি, টিল দ্য লাস্ট ডে পাশেই বসছি। কিন্তু এরপরেই একজনকে উনি হঠাৎ করে স্পেশাল এনভয় নিয়োগ করলেন। তারপর হঠাৎ করে আবার এনএসএর আগে তো অনেক কিছু আনা হচ্ছিল আসলে রোহিঙ্গা অ্যাফেয়ার্সের জন্য, কিন্তু রোহিঙ্গা অ্যাফেয়ার্সের সাথে আবার অ্যাড করা হলো আদার প্রায়োরিটিজ ইস্যুস। তার মানে হি ভার্চুয়ালি বিকেম ওয়ান অফ দ্য ফরেন মিনিস্টার। সো উই হ্যাড অ্যাট লিস্ট 3 ফরেন মিনিস্টার্স অ্যাট দ্যাট টাইম আর কি। অ্যান্ড ডিসিশন মেকিং প্রসেস ওয়াজ ডিসপার্সড। আমার খুব বেশি কিছু করা লাগতো নাও বলতে পারি, করার সুযোগ ছিল নাও বলতে পারি। কিন্তু আমার মনে আছে যে আপনি প্রফেসর ইউনূসের সরকারে কেন যুক্ত হয়েছিলেন, তার পিছনে একটা বড় কারণ ছিল দ্য ম্যান ইজ প্রফেসর ইউনূস। ইয়েস। তো সেই প্রত্যাশা নিয়ে আপনি যখন যুক্ত হলেন এবং তারপরে সেই প্রত্যাশার কত শতাংশ পূরণ হলো? আমি এটুকু বলতে পারি, আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই। এটা- আমার সেই প্রত্যাশা পূরণ হয়নি। এটা নিয়ে কখনো তাকে বলার সুযোগ পেয়েছিলেন? অ্যাট লিস্ট অন 2 occasions। আর তৃতীয়বার সেটা আমি ওনাকে বলিনি, অন্যদিকে বলেছি। কিন্তু আচ্ছা, তার মানে হচ্ছে আপনি যখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করছেন তখন আপনি বলছেন যে আপনি আপনার মতো আমি ছিলাম ডিসিশন মেকিং প্রসেসে, কিন্তু পেশাদারিত্বের সাথে স্বাধীনভাবে এবং ধরুন রুটিন কাজগুলি তো আমি করেছি সব, ওইটা কোনো সমস্যা হয় না। তাও অ্যাপয়েন্টমেন্টসের ব্যাপারে আবার কমিটি ছিল একটা, যারা এই কমিটির 5 উপদেষ্টার সমন্বয়ে গঠিত একটি হ্যাঁ কমিটি। না আপনি সহ 5? না, আমি সহ 4 আর পররাষ্ট্র সচিব। তো তার মধ্যে তো কেউ ছিল যারা, আমি নাম বলবো না, কেউ ছিল যারা আসলে এই ক্ষেত্রে তাদের কোনো এক্সপার্টিসও নাই, সরকারেও কোনো অভিজ্ঞতা নেই। কোনো অভিজ্ঞতা নেই। তারপরেও তাদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দিতে হতো, কারণ উচ্চ পর্যায়ে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হতো। এই সমস্যার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে, বাট একটা অভিজ্ঞতা ঠিক আছে। কিন্তু আমরা যে ব্যক্তি তৌহিদ হোসেনকে চিনি দীর্ঘদিন ধরে, আপনি যদি আপনার যেটা করার কথা বা আপনার যেটা করার সুযোগ ছিল সেটা না করতে পারার পরেও সেখানে থাকতেই হলে, এরকম কোনো বাইন্ডিংস ছিল না? আপনি কখনো কখনো একটু অভিমান অথবা কুইট করারও চেষ্টা করেছেন? না, অভিমানের প্রশ্ন না। আমি কুইট করার চিন্তা 3 বার করেছি, এবং সেটা খুব ডিটেলসে যাই না, আমি অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতে বলেছিও। কিন্তু আমার কলিগরা, মানে যে কলিগদের সাথে আমি ঘনিষ্ঠ ছিলাম, তারা রিকোয়েস্ট করেছে যে এটা একজনও করেনি, এটা খুব এম্বারাসিং হবে সরকারের জন্য, পুরো সরকারের জন্য আপনি প্লিজ এটা করবেন। আমরা স্যার মাঝে মাঝে এই সময়টা তো একটা বিশেষ সময়, তার আগের একটা বড় আন্দোলন, আওয়ামী লীগের দীর্ঘ 17 বছরের শাসন এবং প্রথম 5 বছরের পরে নির্বাচন ছাড়া আরও 3টি নির্বাচন। ফলে সেই জায়গা থেকে সম্ভবত আপনারা যে সরকারে ছিলেন সেই সরকারের কাছে সবার প্রত্যাশার লেভেলটাও একটু উচ্চ ছিল। সেই সময় একটা কিচেন ক্যাবিনেটের কথা কেউ কেউ বলেন, আপনার নাম যদিও সেখানে আসেনি, কিন্তু আসলে কি এরকম কোনো কিচেন ক্যাবিনেট দেখুন থাকে নাকি এটা থাকাই স্বাভাবিক? এটা কিন্তু থাকা স্বাভাবিক আসলে। আমি যতটুকু জানি, যেটুকু আমার পার্লামেন্টারি সিস্টেম আসলে কিন্তু সবসময়
প্রধানমন্ত্রী খুব কাছের কয়েকজনকে নিয়ে ফর্মালি হোক ইনফর্মালি হোক একটা থাকে। এই সরকারেরও ছিল, প্রত্যাশার ব্যাপারে যদি বলেন, আমি এখানে কিন্তু কিছু এই সরকারকে কিছুটা ডিফেন্ড করবো, অন্তত আমার নিজের কর্মক্ষেত্রের বিষয়ে না হলেও। সেটা হলো দুটো জিনিস। এক হচ্ছে যে প্রত্যাশা ছিল গগনচুম্বী, আসলে সেটা এই স্বল্প সময় সেটাকে পূরণ করা সম্ভব না। আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে যেদিন এই সরকার দায়িত্ব নিয়েছে 8 তারিখে, সেদিন ঢাকা শহরের পথের কি অবস্থা ছিল? পুলিশ ছিল কোনো? একটা দেশ পুলিশ ছাড়া, প্রশাসন ছাড়া, প্রশাসন কিছুটা ছিল, ধরুন ক্যাবিনেট সেক্রেটারি তো গিয়ে ওখানে কন্ডাক্ট করেছে অ্যাটলিস্ট, তারপরেও কিন্তু সচিবালয়ে মারামারির অবস্থা, মানে বিশেষ সচিব কতগুলো তাদেরকে রীতিমতো পারলে পিটাবে, অনেকে ভেঙে গেছে, এরকম অবস্থা। তো প্রশাসনের ধরেন একটা কিছু, পুলিশ তো একেবারে ছিল না। আমাকে শুধু একটা গাড়ি এসে নিয়ে গেছে, বের হয়ে যখন আসছি তখন কোনো নির্দিষ্ট গানম্যান পর্যন্ত দেওয়া হয়নি। গানম্যানরা পথে দাঁড়িয়ে আছে, যে কোনো একজন উঠবে গাড়িতে, এরকম। এবং গাড়ি চালক এর সিলেকশন একজন, তাকে সে নিয়েছে, এরকম অবস্থা। এবং যে এসকর্ট, সিকিউরিটি এসকর্ট যেটা, এটা কিন্তু বেশ কিছুদিন লেগেছে। আমি কিন্তু জাস্ট একদম একা ঘুরেছি, এবং তখন বাচ্চারা রাস্তাঘাট নিয়ন্ত্রণ করতেছে। ফ্ল্যাগ কারকে তারা কেয়ার করে না, হুইচ আই ফাইন্ড ইট ফাইন। তারা কিন্তু আমার গাড়ি থামিয়ে আমার ড্রাইভারের কাগজ চেক করেছে, এবং তারা একটু আপত্তি করার চেষ্টা করছে। আমি বলছি, নো, একটি কথাও বলবেন না। তারা চেক করছে, সবাইকে চেক করছে, আপনাদেরও কাগজপত্র থাকতে হবে। এবং তারা এমনকি গানম্যান যে বেল্ট পরে নেই এটা নিয়েও তারা কথা বলেছে, যদিও গানম্যান বেল্ট পরার নিয়ম না, কিন্তু বিকজ তার তাৎক্ষণিকভাবে মুভ করতে হতে পারে। হলুদ নাম্বার প্লেটের গাড়ি তারা থামিয়েছে। আচ্ছা, এটা পরে আমি দূতাবাসের গাড়ি ছিল। হ্যাঁ, আমি এটা পরে আসিফ নজরুলকে বলেছি, আপনি মেসেজ দেন সবখানে যে এই কাজটা যেন না করে, এটা তারা করতে পারে না। এবং আমি একটু হালকা অ্যাপোলোজাইজও করেছি, তাদের গাড়ি আটকেছে। বলেছি, দেখো বাচ্চারা করতেছে এটা তো জানে না কিছু, তারা সব কিছু করতে, আমরা বলে দিচ্ছি এটা হবে না। এই অবস্থা থেকে আমরা তো এটাকে, এই সরকার তো এটাকে একটা মিনিমাম একটা গভর্নেন্সের পর্যায়ে তো নিয়ে এসেছে। এটা তো অস্বীকার করতে পারবে না, কোনো সুযোগ নেই। জি, ব্যর্থতা সবচেয়ে বড় আমি এটা মনে করি সেটা হলো যে মব বন্ধ করতে না পারা। আমার কাজ কি ছিল প্রথম 4 মাস, 3 থেকে 4 মাস ছিল এটা সবাইকে বোঝানো, দেশের ভিতরে দেশের বাইরে, যে দেশের ভিতরে বাইরের যারা আছে এবং বাইরে গিয়েও, যে একটি সম্পূর্ণ অরাজক পরিস্থিতি ছিল, সরকার ছিল না দেশে। সেখান থেকে আমাদের কাজ হচ্ছে এটাকে আবার রেল লাইনে তুলে নিয়ে আসা, এবং সেখান থেকে আমরা সফল হচ্ছি। কিন্তু যখনই আপনি দিনের বেলায় ভবন ভাঙা শুরু করলেন, এটা কি অর্থটা কি দাঁড়ায়? যে আসলে সরকারের নিয়ন্ত্রণ নেই। তো এই যে আমরা 3-4 মাস ধরে যেটা বলছিলাম সেটা নেগেটিভ হয়ে গেল, এবং তারপরে আমাদের সময় আমরা মব নিয়ন্ত্রণ করতে পারিনি, এটা একটা ব্যর্থতা। কিন্তু এটা ঠিক যে শূন্য থেকে আমরা তো একটা, এই সরকার তো একটা গভর্নেন্সে নিয়ে এসেছিল। আর আরেকটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, সেটা হয়তো আমাদের দুর্বলতাও হতে পারে সরকারের, কিন্তু 200-র বেশি আন্দোলন হয়েছে 18 মাসে, একদম রাস্তাঘাট বন্ধ করে, ঘেরাও করে, ইত্যাদি ইত্যাদি। সেগুলো সামাল দিতে হবে। অসংখ্য দাবি দেওয়া নিয়ে গত 3 মাসে কি একটিও আন্দোলন হয়েছে? তাদের সেই সব দাবি কি পূরণ হয়ে গেছে? হয় নাই। তার মানে ওই সরকার যাতে স্থির হতে না পারে তার একটা চেষ্টা হচ্ছে, তার জন্য বিভিন্ন দেশের ভিতর দেশের বাইরে থেকে প্রচেষ্টা ছিল। স্যার, এই সরকারও অন্তত আপনার পূর্বের চেনা জানা এবং প্রশাসন বোঝা ফজল কবির খান সাহেব ছিলেন, পরবর্তীতে আলী ইমাম মজুমদার সাহেব যুক্ত হলেন, জেনারেল সাখাওয়াত সাহেব ছিলেন, আসিফ নজরুলও আপনার পূর্ব পরিচিত,
রিজওয়ানা আসিফ নজরুল পূর্ব পরিচিত মানে ধরুন আমরা একসাথে কিছু লেখালেখি করতেন, লেখালেখি তো করতাম, সেটা তো একসাথে না, হ্যাঁ। আলাদাভাবে করতাম, কিন্তু সামাজিক কিছু আন্দোলন। আমরা আপনাদের টিভির সামনে হাজির হতাম প্রায়, সেই হিসাবে ফলে অ্যান্ড উই হ্যাড গুড রিলেশন। ইউ হ্যাড গুড রিলেশন। ইভেন কি রিজওয়ানা আপার ক্ষেত্রেও সম্ভবত সেই কথা রিজওয়ানা সম্ভাবনা। এর ভিতর থেকে কিচেন ক্যাবিনেটটা হওয়াটা আপনি বলছেন স্বাভাবিক, কিন্তু কারা ছিল এবং সেখানে আপনি কেন তাহলে থাকবেন না? প্রথমত আপনার প্রথম প্রশ্নে আমি উত্তর দেব না, কারা ছিল সেটাও আমি বলবো না, আপনারা জানেন, অন্যান্য সোর্স থেকে নিশ্চয়ই আপনারা জানতে পারেন, কিন্তু আমি এ নিয়ে কিছু কথা বলবো না। কিভাবে গঠিত হলো আমি কিছুই জানতাম না। কোনো এক উপলক্ষে এই কিচেন ক্যাবিনেটের একটা মিটিংয়ে আমাকে যেতে হয়েছিল। কোন একজনের বাসায়? যমুনাতেই, এবং আমি পরে জেনেছি যে প্রতি মঙ্গলবারে তারা বসেন। কীভাবে গঠিত হয়েছে এ সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, আর কারা এটাতে ছিলেন সেটা তো আমি বললাম যে আমি বলবো না। আমি এর আগে জানতাম না যে আসলে নিয়মিত এরকম কিছু একটা আছে। সিদ্ধান্ত নেয় কেউ কেউ, এই ধরনের কথাবার্তা শোনা যেত, আমার কানেও আসতো, কিন্তু এর বাইরে আসলে আমার জানা ছিল না যে এরকম একেবারে একটা গ্রুপ আছে যারা নিয়মিত বসে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তবে আমি তো অবাক হইনি এই কারণে যে এটা একটা মোটামুটি কিন্তু এস্টাবলিশ প্র্যাকটিস। এটা সম্ভাব্য কতজন? 5-6 জন এরকম আর কি। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা বলেছেন ডিপ স্টেট, আমি আপনাকে এটুকু বলতে পারি, আমার তো 33 বছর সরকারি চাকরি প্লাস এখানে মাঝেও তো অনেক কিছুতে চোখ কান তো খোলা ছিল, জানাশোনা পরিচয়ও অনেকের সাথে ছিল, ক্যাডেট কলেজ কানেকশনসের কারণেও অনেককে চিনতাম টিনতাম। আমি আপনাকে এটুকু বলতে পারি যে ডিপ স্টেট সমস্ত পৃথিবীতে প্রতিটা ঘটনার সাথেই জড়িত থাকে। পৃথিবীতে কিছুই ঘটে না যেটাতে ডিপ স্টেট কোনো না কোনো ডিপ স্টেট কোনো না কোনোভাবে জড়িত থাকে না, এটা হয় না। তারা থাকেই, কখনো বেশি, কখনো ওভার্ট, অনেক সময় চুপচাপ কোভার্ট। কিন্তু একটা জিনিস আমি বিশ্বাস করি, এটা অনেকে করে না, যে অমুক ইলেকশন তো অমুকরা করিয়েছে, এটা হয় না কোনোদিন। আমার অভিজ্ঞতা এবং আমার যে অবজারভেশন, তার থেকে আমি দেখেছি যে ডিপ স্টেট ইনভলভ হয়, কিন্তু স্রোতের বিরুদ্ধে না। আচ্ছা, জনস্রোত যেদিকে থাকে তারা মানে Public তারপরে sentiment- সেটাকে তারা ম্যানিপুলেট করবে। এখন ধরুন 111-এর সাথে মূল অ্যাক্টরস ছিল হচ্ছে ইউএনডিপি রেসরেপ এবং ওয়েস্টার্ন, টুইস্টার গ্রুপ যেটাকে বলা হতো। হ্যাঁ ওয়েস্টার্ন। ভারতীয় হাইকমিশনে কিন্তু অত ছিল না। কিন্তু যখনই ঘটে গেল ঘটনা, পিনাক চক্রবর্তী বিকেম ইনভলভ, অ্যান্ড দি গ্রুপ তাকে খুব সহজেই নিয়ে নিল, বিকজ তারাও তো জানে যে ভারত 3 দিকে ঘেরে আছে এবং ভারতের এদেশে যা কিছুই ঘটবে সেটাতে ভারত সম্পৃক্ত থাকবেই। তো কিন্তু তারা দেখুন, আমাদের এখানে কি হচ্ছিল, প্রপার নির্বাচন হলে প্রতিবারই সরকার পরিবর্তন হচ্ছে, মানে দল পরিবর্তন হচ্ছে। অর্থাৎ স্বাভাবিকভাবে যদি 2007 ইলেকশন হতো এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ওইভাবে হতো, মোস্ট লাইকলি আওয়ামী লীগ আসতো। সেটা হয় নাই, একটা অবস্থান এবং একটা পিরিয়ডের মধ্যে দিয়ে দেশ গেছে। কিন্তু ইন্ডিয়া তখন বিকেম ইনভলভ, এবং তারা তখন অবশ্যই চাইবে যে তারা ম্যানিপুলেট করবে সেটাকে যতটুকু সম্ভব। আর তাদের এই যে বললাম যে সুবিধাটা ছিল যে এমনিতেই ইনকামবেন্টদের উপরে তো মানুষের ক্ষোভ থাকেই, কারণ মানুষের প্রত্যাশা তো পৃথিবীর কোনো সরকার কোনোদিন মানুষের সব প্রত্যাশা পূরণ করতে পারে না, আমাদের দেশগুলিতে সেটা আরও কম। তো কাজে এটাই হলো বিষয়। একইভাবে 111ও তাই আমি মনে করি না যে স্রোতের বিরুদ্ধে গিয়ে অমুকরা ঘটিয়েছে, তা না। আসলে ঘটনা প্রবাহ যেহেতু স্রোতের বিরুদ্ধে যাচ্ছিল, এই কারণে এটা ঘটানো সম্ভব হয়েছে। একইভাবে আমি মনে করি যে অমুক বা তমুক ডিপ স্টেট ইনভলভ ছিল, কাজেই এই যে ছাত্র জনতার যেই অভ্যুত্থান, এটাকে ডেনিগ্রেট করা, এটার কোনো অর্থ হয় না। এটা হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে হয়েছে।
তারা হয়তো সেটা সুবিধা অন্যরা হয়তো সেটা মানে সেটাতে তখন যেটা ঘটনা ঘটছে সেটাতে তারা ইনভলভ হচ্ছে, যেটা সম্ভব। হ্যাঁ স্যার, আপনারা দায়িত্ব নেওয়ার পরে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে এক ধরনের জটিলতা, বিশেষ করে ভিসা সম্পর্কে, সেটা শুধু আপনারা যখন দায়িত্ব নিলেন, বিশেষ করে ধরেন ভারতের সঙ্গে তো সম্পর্ক খুবই খারাপ হলো। আমরা যদি দেখি যেসব দেশ খুব সহজে ভিসা দিত, সেগুলোর ক্ষেত্রে ভিসা পাওয়া কঠিন হয়ে গেল। অনেক দেশে ভিসা আমাদের জন্য বন্ধ হলো। আমি ভিয়েতনামের উদাহরণ দিতে পারি, সংযুক্ত আরব আমিরাতের উদাহরণ দিতে পারি। আমাদের এখানে প্রচুর আন্দোলন সংগ্রাম, সেগুলোকে ইন্টারন্যাশনাল মিডিয়া নানাভাবে কাভার করলো। ফলে এই যে, এবং সেটা এখনো স্বাভাবিক হলো না। আমি আজকে দেখলাম যে আমরা এখন শুধুমাত্র ভিসামুক্তভাবে কেবল মালদ্বীপ যেতে পারি, মানে আমাদের সাধারণ নাগরিকরা। ফলে এই যে একটা অবনমন, মালদ্বীপেও আসলে যেতে পারেন, যে এটা নিশ্চয়তা নেই। আফ্রিকাতে যাওয়া যায় বোধহয় 2-1 জায়গাতে। এই যে অবনমন, এইটার আচ্ছা, দায় এটা না, এটা দায়, এটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। এটা আমি কিন্তু ক্যামেরার সামনে বহুবার বলেছিও। আপনাকে ভারত এবং বাকি বিশ্বকে আলাদা করতে হবে প্রথমেই। ভারতের এটা ডেলিভারেট, তারা আমাদের সরকারকে পছন্দ করেনি, করার কারণও নেই। কারণ তারা একটা অত্যন্ত কমফোর্টেবল পজিশনে ছিল। সেই কমফোর্ট জোনটাকে ধ্বংস করে দিয়েছে এই গণ অভ্যুত্থান, এবং সেই গণ অভ্যুত্থানের সরকার তো আমরা। কাজেই তারা সেটাকে পছন্দ করবে না এবং তার বিরুদ্ধাচরণ করবে, এটা খুব অস্বাভাবিক না। এই শব্দগুলো আমি ব্যবহার করতাম না যখন আমি অ্যাডভাইজার ছিলাম, কিন্তু এখন আমি যেহেতু নাই, কাজে আমি এটা বলতে পারি। তারা ভিসা রেস্ট্রিকশনের জন্য কিছু দায়িত্ব হয়তো আমাদেরও। 2-1টা জায়গাতে তো মিছিল টিছিল গেছে, আন্দোলন হয়েছে, একটু ঢিল পাটকেলও হয়েছে। সেই সুযোগটা ভারত নিয়েছে এবং তারা তাদের লোকজন উইথড্র করেছে, ভিসা বন্ধ করে দিয়েছে, শুধু মেডিকেল ভিসা ইত্যাদি ইত্যাদি কিছু ছাড়া। এতে তাদের যে ক্ষতি হয় নাই তা কিন্তু না, ভারতের ক্ষতি হয়েছে। কিন্তু সেই ক্ষতিটুকু তারা মেনে নিয়ে সম্পর্কটাকে ওই রকম রাখতে চেয়েছে এই সরকারের সাথে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার বিভিন্ন জায়গায় দেখা সাক্ষাৎ হয়েছে, সবই বাইরে, কোথাওই কখনোই ভারতেও না, ঢাকায় না। প্রেজেন্ট্রিজের বাইরে কিন্তু অন্য কোনো সাবস্ট্যান্টিভ ইস্যুতে অগ্রগতি হয়নি। এটার কারণ হচ্ছে যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার খুব ভালোভাবে বসুক এবং কাজকর্ম চালিয়ে যাক, এটা ভারত চায়নি। আর অন্যদের ক্ষেত্রে যেটা হয়েছে, বিশেষ করে মাস 6 পর থেকেই, প্রথম 6 মাস তো ছিল অন্য ধরনের সময়, একটু স্ট্যাবিলাইজ করা, সবার সাথে সম্পর্ক ঠিক করা ইত্যাদি, সেগুলো আগে ছিল, খারাপ না। একটা জিনিস বোঝা গেছে যে আসলে এই সরকারের স্থায়িত্ব খুব দীর্ঘ হবে না। যদিও প্রথম দিকে অনেকে অনেক অবাস্তব কথা বলতেছেন যে 3 বছর থাকবে, 5 বছর থাকবে ইত্যাদি, তো বলা হচ্ছিল, কিন্তু আমি যদিও কখনোই সেটা মনে করিনি। তো তখন সবাই ফেন্সে চলে গেল, ফেন্সিটার হয়ে গেল সবাই। না, এই সরকারের সাথে তো বড় কিছু করে লাভ নেই, ঠিক আছে, ভালো সম্পর্ক আছে, এইটুকু কথাবার্তা, কিন্তু পরবর্তী সরকার এসে আমরা এই সরকারের সাথে কিছু করলে সেটা যে পরবর্তী সরকার এসে রাখবেই, বাংলাদেশের ঐতিহ্য থেকে তারা দেখেছে যে সেটা সম্ভব নাও হতে পারে। কাজেই তারা অপেক্ষা করেছে। সেটা এমনকি যাদেরকে আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু বলি, তারাও একই কাজ করেছে। এমনকি যারা নির্বাচনের ধারে কাছে নাই যেসব দেশ, তারাও আমাদের নির্বাচন কবে এই নিয়ে আমাকে অহরহ জানতে চেয়েছে। তো আমরা তাদেরকে অ্যাকর্ডিংলি বলেছি, এবং টাইমলাইন তো মোটামুটি একটা ঠিক হয়ে গেছে যে কি জানুয়ারি থেকে জুলাই, তারপরে আস্তে আস্তে তো সেটা আরও স্ট্রিমলাইন্ড হয়ে আসলো। তো এই কারণে হয়নি ভিসা। বাকি বিশ্বের ভিসার সাথে আমাদের এই সরকারের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। সেটা আপনারা এখন থেকে 1 বছর পরে যখন স্টক টেকিং করবেন, দেখুন তো একটা স্বাভাবিক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ভিসা ইমপ্রুভ করবে না, সেটা দোষ সম্পূর্ণ আমাদের। এটা আমি আপনাদেরকে আগেও বলেছি। কারণ ভূমধ্যসাগর পার হতে গিয়ে সবচেয়ে বেশি মানুষ যারা পার হয়ে যায় এবং মারা যায়, সেটা হলো বাংলাদেশে। আমাদের পরিচয় হয়ে গেছে যে ইলিগাল মাইগ্রেন্ট হিসাবে। মালয়েশিয়াতে আমাদের সো মাচ গুডউইল ছিল, ফারুক সোবহান থেকে শুরু, কিন্তু ফারুক সোবহান কিন্তু চালু করেছিলেন জিনিসটা, কারণ তার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল মাহাথির মোহাম্মদের সাথে। কিন্তু মাহাথিরের সময় থেকে কিন্তু সমস্যা শুরু হয়ে গেছে, কারণ
তারা একবার অ্যাকিউজ করেছে যে তোমাদের লোকজন এসে লোকদেরকে করাপ্ট করে দিচ্ছে, উইচ ইজ পার্টলি ট্রু। এখন করাপশন কিন্তু ওখানেও চালু হয়ে গেছে। আপনি নেপাল থেকে যায়, কাগজ সই করে দেয়, তারা কিছু বলে না, $1200 সুন্দর চলে যায়। বাংলাদেশ থেকে যাবে, টাকা দাও, কারণ আমি জানি তুমি তার কাছ থেকে অনেক বেশি টাকা নেবে। এটা কিন্তু সাইক্লিক্যাল অর্ডারে বাড়তে যায়, ভাইস ভার্সা। হ্যাঁ, কারণ যখন সে টাকা দিতে হয় তখন তার আরও বেশি টাকা নিতে হয়। তো যখন 72,000 টাকা ছিল তখন 1200 টাকা, 60 টাকা করে ডলার ছিল, আমি যখন ফরেন সেক্রেটারি। 72,000 টাকায় নেপালিরা যায় কাজ করতে মালয়েশিয়াতে, গিয়ে মুখ বুঝে কাজ করে, কারণ সে তো 72,000 টাকা দিয়ে আসছে। বেতন যে পাবে 6 মাসের বেতনে তার টাকা উসুল হয়ে যাবে। বাঙালি ওই একই চাকরি নিয়ে গেছে এখান থেকে 3.5 লাখ টাকা দিয়ে, তখন 2007-08 সনের কথা, প্রায় 5 গুণ বেশি। এখন 3.5 লাখ টাকা তখন তার জন্য ওখান থেকে তোলা খুব কঠিন। সে তো জমি বন্ধক রেখে অথবা বিক্রি করে গেছে, সে তার সংসার চালাতে হবে, নিজে চলতে হবে এবং ওই টাকা উসুল করতে হবে। তার প্রথমেই মাথা খারাপ হয়ে যায় এবং তখন সে আইন বিরুদ্ধ কাজ করা শুরু করে, এবং ইউ হ্যাভ রুইন্ড দ্য রেপুটেশন অফ দি কান্ট্রি অল ওভার দি ওয়ার্ল্ড। একদম পরিষ্কার। স্যার, আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই যে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনি বারবারই বলেছেন একটা ওয়ার্কিং রিলেশনের কথা। আমি একটা পয়েন্ট করেছিলাম, গুড ওয়ার্কিং রিলেশন, গুড ওয়ার্কিং রিলেশন অন দি বেসিস অফ রেসিপ্রোসিটি অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট। হ্যাঁ, প্রণয় ভার্মা এই পুরো সময়টাই ছিলেন, উনি বিদায় নিচ্ছেন, উনি 27 তারিখ বেলজিয়াম যাচ্ছেন। সম্ভবত সবচেয়ে বেশিবার সামন্ড হওয়া ভারতে হাই কমিশনার বাংলাদেশে তিনি। আমরা খুব বেশি দেখিও নাই, 1-6 দুবার দেখেছি। ফলে ভারতের সঙ্গে রিলেশনটা স্বাভাবিক হলো না, এইটার পেছনে ভারতের তো আপনি বললেন তাদের একটা কমফোর্ট জোন ছিল, সেটা নষ্ট হলো। আমাদের তরফ থেকেও খুব আন্তরিক প্রচেষ্টা কি ছিল নাকি আমি আপনাকে এটুকু বলি, আমি আপনাকে ক্লিয়ারলি বলি একটা কথা। একদম শুরুতে আপনি খেয়াল করে থাকবেন যে প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে কিন্তু ভারত তাকে স্বাগত জানায়নি, যেটা একদিনের মধ্যে আমরা চীন থেকে, পাকিস্তান থেকে, অন্যান্য সব জায়গা থেকে পেয়ে গেছি। বেশ কয়েকদিন পরে উনি একটা মেসেজ দিয়েছেন। প্রফেসর ইউনূস চাইছিলেন যে সম্পর্কটা স্বাভাবিক হোক, ভালো হোক, কারণ উনি জানেন যে এরপরে উনিও কিছু ফোপা করেছেন সাবসিকুয়েন্টলি, সেটা কথাবার্তা অনেক সঠিক ছিল না, কিন্তু উনি চেয়েছিলেন ভালো সম্পর্ক। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কিন্তু বেশ এফার্ট নিয়ে আমাদেরকে একটা টেলিফোনিক কনভারসেশন ব্যবস্থা করতে হয়েছে আমাদের পক্ষ থেকে। স্বাভাবিক ছিল কিন্তু ওই পক্ষ থেকে ফোনটা আসা, দায়িত্ব নিয়েছে, তাকে ফোন করে কংগ্রেচুলেট করবে। ভারতে বাংলাদেশ সম্পর্ক যা ছিল তাতে কিন্তু সেটাই স্বাভাবিক ছিল, সেটা হয়নি। এবং তারপরেও আমরা চাচ্ছিলাম যে নিউ ইয়র্কে এর পরের মাসেই দেখা হোক, জাতিসংঘ এটা বলা হলো যে না, উনি তো আমরা যখন যাব ততদিনে উনি চলে আসবেন শিডিউল। এটা কিন্তু শিডিউল বিপর্যয় ছিল, কিন্তু চাইলে সম্পূর্ণ অসম্ভব কিন্তু ছিল না, কারণ এয়ারপোর্টেও তো দেখা হতে পারে, হোটেল থেকে বেরোনোর মুহূর্তেও তো দেখা হতে পারে, তাই না? এটা হয়ও পৃথিবীর অনেক দেশে, ইউরোপে তো কোনো ব্যাপারই না এটা। অর্থাৎ তাদের এটা আসলেই মানে তারা দেরি করতেই চেয়েছে। এবং তারপরে যখন দেখা হয়েছে বহুদিন পরে বিমস্টেক সামিটের সময়, সেটাও কিন্তু আমাদের ইনিশিয়েটিভ নিতে হয়েছে, এবং শুধু ইনিশিয়েটিভ না, মৌখিকও না, আমাদেরকে লিখিতভাবে রিকোয়েস্ট করতে হয়েছে, তারপরে দেখা হয়েছে। তো কাজে এটা ভারতের পক্ষ থেকে খুব পরিষ্কার যে তারা চাচ্ছিল না এই সরকারের সাথে স্বাভাবিক সম্পর্ক, একদম স্পষ্ট। জি, এই একই সময়ে যখন আপনারা চীনের সঙ্গে তিস্তা নিয়ে আলোচনা শুরু করলেন, বিশেষ করে অথবা চীনের প্রভাব অনেক বেশি বাড়লো, চীন অনেক বেশি পাবলিক ডিপ্লোমেসিতে ইনভলভ হলো, আমাদের সরকার, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দল, খোদ মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে ডক্টর শফিক, জামাতের, তারা সবাই চীন গেলেন। ফলে সেটাও কি ভারতের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ ছিল? এখন আবার তো আমাদের সমস্যা হচ্ছে মুরগি আগে না ডিম আগে। চীন এ ব্যাপারে যে উদ্যোগী হয়েছে, সেটা কি ভারত হয়েছিল? না, হয় নাই। তাহলে চীন এবং ভারত দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ আমাদের জন্য, সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো দেশই।
চীনের পররাষ্ট্রমন্ত্রী আমাকে ইনভাইট করেছেন যাওয়ার জন্য, আমি গেছি। আমি তো তাকে বলি না যে আমি আসতে চাই ভাই ইনভাইট করো, নো, উই ডিডন্ট হ্যাভ টু ডু দ্যাট। চীনের পররাষ্ট্রমন্ত্রী আমাকে ইনভাইট করেছেন, আমি গেছি সেখানে। চীনের পররাষ্ট্রমন্ত্রী সাবসিকুয়েন্টলি অন্য একটা মিটিংয়ের জন্য ঢাকায় ডক্টর খলিলকে ইনভাইট করেছেন, উনি গেছেন। তো কাজে এটা চীনের রাষ্ট্রদূত এখানে পাবলিক ডিপ্লোমেসি করেছেন, এটা তো চীনের কৃতিত্ব। আমরা অবশ্যই রেসপন্ড করব। ভারত যদি একই কাজ করতো আমরা রেসপন্ড করতাম। জি স্যার, আপনি ডক্টর খলিলের কথা বললেন, উনি এখন আপনার আমাদের পররাষ্ট্রমন্ত্রীও বটে, এবং উনাকে আসলে আমরা কূটনীতিতে বা রাজনীতিতে সাম্প্রতিক সময়ে আগে কখনো আমাদের প্রজন্ম অন্তত দেখে নাই। উনি আপনার কাছাকাছি সময়ের মানুষ, আপনারা সম্ভবত এক ব্যাচ, একটু সিনিয়র এক ব্যাচের, আপনারা একই সঙ্গে কাজ করলেন, উনিও দাবি করেন আপনারা 40 বছরের বন্ধু। কিন্তু আমরা মানে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়া আসার কারণে জানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কিছু তখন থেকে আসলে তৌহিদ হোসেন একা দেখতে পারতেন না, অন্য কেউ দেখতেন। ফলে উনার আবির্ভাবের গল্পটা কি, এবং বিশেষ করে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে লন্ডনে যে বৈঠক, সেই বৈঠক নির্ধারণ করা, সেখান থেকে নির্বাচনের দিনক্ষণ ঠিক করা, এগুলো নানান পলিটিক্যাল রেটরিক আমরা শুনি, এগুলো আসলে কতখানি সত্য বা মিথ্যা? আমি দুঃখিত, এই প্রশ্নগুলির উত্তর আমার পক্ষ থেকে দেওয়ার সময় আসেনি এখন। কিন্তু উনি যে সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন, তারেক রহমানের সঙ্গে বৈঠক ঠিক করলেন, সেগুলো নিশ্চয়ই আপনি জানতেন। আমি জানি সবই, আমি সবই জানতাম। উনি যে নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী, এটাকে আপনি আগে টের পেয়েছিলেন? না, এটা আমি টের পাইনি বা আমি জানি না এটা। উনি তারেক রহমান সাহেবের সাথেও ভালো র্যাপো প্রতিষ্ঠা করতে পেরেছেন, এটুকু আমরা জানি, এটা আমরা সবাই জানতাম। কিন্তু মানে এই সরকারের কেউ একজন পররাষ্ট্রমন্ত্রী হবে এটা আমরা এরকম কোনো ইন্ডিকেশন অন্তত আমার লেভেলে ছিল না। আমি জানি উপরের দিকে হয়তো ছিল, আর উপরে হয়তো ছিল। উনি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে আপনার সঙ্গে কি যোগাযোগ হলো, যেহেতু একই মিনিস্ট্রি? না, আমি তো চলে আসছি তখন। উনি যখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন তখন তো আমি আর নাই। উনি শপথ নেওয়ার আগেও তো আমার সাথে হাত মিলিয়ে কোলাকুলি করে গেছেন শপথ স্থলে। আচ্ছা, এরপরে ওনার সাথে আমার যোগাযোগ হয়েছে এবং কথাবার্তা হয়েছে। এখন তো ওনারা ব্যস্ত হয়ে গেছেন, আমিও সরে আসছি অনেক কাজে। আর স্যার আমার প্রশ্ন হচ্ছে, আপনারা দায়িত্ব, আপনার নির্বাচনের দিনক্ষণ ছিল 12ই ফেব্রুয়ারি, আপনার 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড করলেন, এইটা আসলে কেন করতে হলো? এটা কেন করেছে এটা আমি বলতে পারবো না। আমি আসলেই জানি না। মানে আমি পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় সামান্যতম ইনভলভ ছিল না এটাতে ইনভলভ ছিল কমার্স মিনিস্ট্রি এবং মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এই জড়িত ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় জড়িত ছিল না। এবং আমি এ সম্বন্ধে, এটার কন্টেন্ট সম্বন্ধে আমি এখনও অফিসিয়ালি কিছু জানি না। এখন তো জানতে গেলে আমি প্রাইভেটলি জানবো। আমি ব্যক্তিগতভাবে মনে করি, একেবারেই, যে কোনো কারণ হয়তো ছিল পেছনে, যেটা আমরা এটা করতে বাধ্য ছিলাম, হয়তো এমন ছিল, সেটা আমি জানি না। কিন্তু যদি সেটা না হয়ে থাকে তাহলে এই 3 দিন আগে এই চুক্তি সই করা উচিত হয় না বলে মনে করি। কিন্তু যদি কোনো বাধ্যবাধকতা থেকে থাকে সেটা কিন্তু আমি কোনো কমেন্ট করছি না। কিন্তু কোনো বাধ্যবাধকতা না থাকলে এটা সই করার বিষয়টা নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়াই যথাযথ হতো। এখন তো স্যার চুক্তির কন্টেন্টটা খুবই পাবলিক, আপনি বিভিন্ন সময়ে এগুলো নিয়ে কথাও বলেন। এখন আপনার কাছে চুক্তিটা কতখানি বাস্তবসম্মত, যুক্তিসম্মত মনে হয়? ওয়েল, দেখি না এটা কোন অবস্থায় গিয়ে পৌঁছে, এটা কতটুকু। কারণ বিষয় হচ্ছে যে এই ধরনের যেই প্রেক্ষিতে চুক্তি করা হয়েছিল সেটা তো, সেই জিনিসটাকে তো মার্কিন যুক্তরাষ্ট্রেরই সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। কাজে এখন এটার আলটিমেটলি এটার ভাগ্য কী হবে আমরা পুরোপুরি জানি না। আমরা শুনেছি যে পত্রিকায় দেখেছি মালয়েশিয়া নাকি এটা ইতিমধ্যেই বাতিল করার প্রভিশন আছে। দেখি আমরা কি হয়, কতটুকু আমাদের জন্য বেনিফিশিয়াল হয়, কতটুকু পরিবর্তন হয়। এটা কি র্যাটিফাইড হয়েছে?
আমাদের এখানে হয়ে গেছে, কারণ 60 দিন ইয়ে ছিল। আচ্ছা, ওকে, মানে 60 দিনের মধ্যে কিছু না বললে অটোমেটিক্যালি ওকে, ঠিক আছে। জি, স্যার হামেদ টিকা নিয়ে সম্প্রতি ইউনিসেফের বাংলাদেশের যিনি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ উনি একটি সংবাদ সম্মেলন করেছেন, এবং যখন সংবাদ সম্মেলন করেছেন তখন প্রায় 500 শিশু হামের জনিত কারণে মারা গেছেন, এবং তারা বলছেন তারা অন্তত 10 বার নোটিফাইড করেছেন, 5 বার সরাসরি চিঠি দিয়েছেন। তারপরে হামের টিকা কেনার ব্যাপারে আগের যে প্রচলিত সিস্টেম ছিল সেটির সঙ্গে আপনার সরকার সম্মত হয় নাই, যদিও এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইস্যু, কিন্তু যেহেতু শেষ পর্যন্ত ঘটনাটির সঙ্গে ইউনিসেফ জড়িত, আপনার কোনো কিছু জানা ছিল কিনা? ইউনিসেফ আমার সাথে কখনো এটা নিয়ে কোনো যোগাযোগ করেনি। এক, দ্বিতীয় হলো যে এটা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে কোনো আলাপ আলোচনার মধ্যে অন্তত আমি থাকা অবস্থায় হয় নাই, কাজে আমি এটা বলতে পারবো না। হেলথ মিনিস্ট্রি এ ব্যাপারে আপনাদেরকে যে কোনো তথ্য প্রয়োজন হলে দিতে পারবে। আমি এটার পক্ষে বা বিপক্ষে কিছুই বলতে চাই না, তবে অনেক মৃত্যু কিন্তু হয়েছে 9 মাসের কম বয়সী শিশুদের। ইন এনি কেস, যারা এক ডোজও পায়নি। না, এটা তাদের তো সময়ই হয় নাই টিকা দেওয়ার মতো। 9 মাস না হলে তো টিকা দেওয়া হবে না। এটা আমার নাতনিকেও 9 মাস পরে দেওয়া হয়েছে এটা আমেরিকাতে। তো কাজে এটা সেই হিসাবে অনেকে অনুমান করছেন যে এটা হয়তো একটা নতুন স্ট্রেইন কিছু একটা হতে পারে, উইচ ইজ মোর ভিরুলেন্ট। তো এটা যারা টেকনিশিয়ান আছেন, এই লাইনের লোক আছেন, তারা বলতে পারবেন, আমার এই নিয়ে কোনো কথা না বলাই ভালো। জি, স্যার আপনি যাদের কারণে উপদেষ্টা হয়েছিলেন, মানে যে গণ অভ্যুত্থান এবং সেখানে যে শিক্ষার্থীরা নেতৃত্ব দিল, যাদেরকে আমরা সমন্বয়ক বলতাম, তাদের অন্তত 3 জন আপনার সরাসরি ক্যাবিনেট কলিগ ছিলেন। একজন একটু আগে বেরিয়ে গেলেন। তাদের কাছ থেকে ধরেন আপনি উপদেষ্টা হওয়ার আগে যে প্রত্যাশা এবং পরে তাদের যে পারফরমেন্স, পরবর্তীতে রাজনৈতিক দল গঠন, নির্বাচন, সেইটা আপনাকে কতখানি আশান্বিত করে, নাকি খানিকটা হতাশাও? দেখুন, এটা একটা মিক্সড ফিলিং আছে এ ব্যাপারে, লেট মি অ্যাকসেপ্ট দ্যাট। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারা ক্যাবিনেটে না এসে যদি আরও ইউনিফাইড থাকতো, ইউনিফাইড ছিল না কিন্তু অনেক বিচ্ছিন্ন হয়ে গেছিল, আরও ইউনিফাইড থাকতো এবং বাইরে থেকে একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতো, সরকারকে সহযোগিতা করতো ক্ষেত্র বিশেষে, সরকারের উপর চাপ দিত ক্ষেত্র বিশেষে, সেটা বোধহয় অন্তর্বর্তী সরকারের জন্য, তাদের জন্য এবং দেশের জন্য বেটার হতো। এটা একেবারেই আমার ব্যক্তিগত অভিমত, আমি যেটুকু দেখেছি, যেটুকু বুঝেছি। 2 হচ্ছে যে আমি ওদেরকে বলেছিও যে, এবং এখনও মনে করি যে তারা অবশ্যই একটা সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি, আমি এটা মনে করি। পাশাপাশি আমি মনে করি যে তারা আসলে যদি কোনো কোয়ালিশনে না গিয়ে 300 আসনে পার্টিসিপেট করতো, আমি একেবারেই বাইরে থেকে বলতেছি, কারণ দেখুন, মানে একটা নতুন দল গড়ে উঠে শক্তিশালী হওয়া ক্ষমতা অনেক সময় লাগে, সেই সময় আমার জীবনে নেই, এটা আমি জানি। আই এম রানিং 72। তো কিন্তু ইয়াং ছেলেপেলে একটা অত্যন্ত বড় কাজ করেছে। আমরা চাই যে তারা সফল হোক, তারা ভালো করুক, তারা দেশেরও ভালো করুক এবং তারা সে সুযোগ পাক। আমি সবসময় বলে এসেছি এবং এখনও মনে করি যে তারা 300 আসনে তাদের আলাদাভাবে ইলেকশন করা উচিত ছিল, যাতে করে তারা সমস্ত দেশে পরিচিতি পেতে পারে। একটা ফোর্স দাঁড়াক না এরকম ইয়াংদের, সেটা দেশের জন্য ভালো, রাজনীতির জন্যও ভালো। স্যার অন্তর্বর্তী সরকারকে কেউ কেউ বলতেন যে আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন একটা পক্ষ বলার চেষ্টা করে জামাত খুব শক্তিশালী ছিল, বা এনসিপি পরগঠিত দল যদিও, বা ছাত্র অনেক শক্তিশালী ছিল। আরেকটা পক্ষ বলে যে না, এই সরকারে এমন অনেক লোকজন ছিলেন যাদের সঙ্গে বিএনপির সম্পর্ক ভালো, বিশেষ করে অর্থ উপদেষ্টা, উনি বিএনপি আমলে গভর্নর ছিলেন, আপনার সঙ্গে বিএনপির লোকজনের একটু জানাশোনা আগে থেকে ছিল। আমার সাথে আওয়ামী লীগের লোকজনেরও জানাশোনা আছে। আমার একজন ক্লাসমেট বন্ধু আওয়ামী লীগের এমপি ছিলেন, আমার একজন ক্লাসমেট বন্ধু এখন বিএনপির এমপি। জি, ফলে এবং আমরা এই এই 3 পক্ষ, মানে আমরা তো রাজনীতি নিরপেক্ষ, 3 পক্ষ একসাথে বসে কিন্তু লাঞ্চ ডিনার করেছি। জি, সেটা আমরা জানি। আমি মানে প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে জামাতের পক্ষ থেকে একটা অভিযোগ করা হয় যে আপনি বা কেউ কেউ একটু জামাত বিরোধী ছিলেন এবং তাদের অনেক কিছু সংস্কার বা সেই জায়গাটা সে কারণে হয়তো হয়নি। না, দেখুন, এটা সঠিক নয়। এটা সঠিক নয় কীরকম? আমার এই অবস্থান থেকে আমি অবশ্যই জামাতের কোনো বিরোধিতা বা কোনো কিছু করিনি।
আমি সম্পূর্ণ নিরপেক্ষ ছিলাম যে একটা রাজনৈতিক দল এখন তো ভার্চুয়ালি ওই মুহূর্তে শক্তিশালী বড় দল বলতে দুটো, জামাত ইসলামী এবং বিএনপি, এবং ইলেকশনে সেটাই প্রমাণিত হয়েছে। ইলেকশনে জামাতকে প্রত্যাশার চেয়ে ভালো করেনি, মানে তারা এই তিন দেশে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশে জামাত কোনোদিন কোনো নির্বাচনে এতটুকু ভালো করেনি কোনোদিন। কাজেই জামাত তো একটা যথেষ্ট ভালো শক্তি বটেই। আর জামাত সমর্থকদের মধ্যে এই যে আমার বন্ধুবান্ধব নেই এমনও কিন্তু না, আমি কারো নাম বলতেছি না, আই হ্যাভ ফ্রেন্ডস এবং জামাত। স্যার শেখ হাসিনাকে ফেরানো এবং একজনের নাম বলতে কোনো সমস্যা নাই, আজহার সাহেব আমার ক্লাসমেট। এটিএম আজহার ইসলাম আমাদের ক্লাসমেট ইউনিভার্সিটিতে, উই এনজয় গুড রিলেশন। স্যার শেখ হাসিনাকে ফেরানোর জন্য প্রথম চিঠিটা আপনার সরকার থাকতেই দিয়েছিলেন, যার কোনো উত্তর আসে নাই। উত্তর কি আশা করেছিলাম আমরা? আপনারা আশা করিনি। আনুষ্ঠানিকভাবে আশা করেছিলেন? খুব একটা আশা করিনি। আচ্ছা, সেক্ষেত্রে শেখ হাসিনাকে ফেরানোর ভবিষ্যতে অ্যাম্বিগুইটি ভারতের জন্য এটা না বলা হচ্ছে অ্যাম্বিগুইটি বেটার। ইসরায়েলের যেমন বোমা সম্বন্ধে অ্যাম্বিগুইটি তাদের সুবিধা। জি, সেক্ষেত্রে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি দেখেন আপনি? আমি মনে করি যে আওয়ামী লীগ রাজনীতি থেকে যে একেবারে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না। আমাদের মানুষজনের স্মৃতিশক্তি খুব দীর্ঘ না। আমি বিশ্বাস করি যে তারা রাজনীতিতে ফিরে আসবে এবং আমার অনুমান তারা দেশের আগামী নির্বাচনে অংশ নেবে। আমার শেষ প্রশ্ন স্যার, ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ এবং সেই যুদ্ধে বাংলাদেশ সরকারের যে অবস্থান, আপনার সরকার বা বর্তমান সরকার, আমরা যেরকম প্যালেস্টাইন ইস্যুতে আমাদের একটা অভিন্ন ইরান যুদ্ধের সাথে কিন্তু পুরাটাই নতুন সরকার, জি, ফলে সেই অবস্থানকে কিভাবে দেখেন? মানে আমরা খুবই, আমাদের জন্য অবস্থানটা অবশ্যই খুব ডেলিকেট, আমাদের জন্য কোনো পক্ষ নেওয়া খুব কঠিন, কারণ পৃথিবীর বড় শক্তি যেগুলি যাদের সাথে আমাদের সম্পর্ক আছে তারা বিভক্ত তাদের সমর্থনের ক্ষেত্রে। কাজেই এটা আমি মনে করি যে আমাদের এক ধরনের এখানে খুব বেশি সোচ্চার না হয় বোধহয় ভালো। স্যার আমার একদম শেষ প্রশ্ন হচ্ছে যে এই একটা নতুন সরকার আসলো এবং দীর্ঘদিন পর তারা দায়িত্ব নিল, এবং এমন একটা সরকার, ধরেন সেই সরকারে বেগম খালেদা জিয়া নেই বা পুরো রাষ্ট্র চালিয়েছেন এরকম কেউ আসলে এখন বাংলাদেশে নেই। সেখান থেকে তারেক রহমান দায়িত্ব নিলেন, তারপরে রোজা, তারপরে বৈশ্বিক নানা সংকট, জ্বালানি সংকট ইত্যাদির ভিতর দিয়ে 3 মাস পার করলো এই সরকার। আপনি বলছিলেন যে এখনই মূল্যায়ন করার সময় না, তারপরে প্রাথমিক মূল্যায়ন বা এই 3 মাসকে কিভাবে দেখেন? আমরা কি খানিকটা স্থিরতার দিকে, সামনের দিকে, নিরাপত্তার দিকে যাচ্ছি কিনা? দেখুন, প্রথম জিনিস, একটি নির্বাচিত সরকার তো দায়িত্ব নিয়েছে, এটা ইটসেলফ তো একটা বড় অ্যাচিভমেন্ট যে আমরা একটা আবার স্বাভাবিকতার পথে এসেছি। আমাদের সরকার তো একটা অন্তর্বর্তী সরকার, মানে বাই ডেফিনেশন এটা একটা মাঝখানে স্বল্পকালীন থাকছে, সেটা থেকে আমাদের একটা উত্তরন্ত ঘটেছে। আর পারফরমেন্সের ব্যাপারে যেটা বলছেন সেটা আসলে আরও সময় লাগবে দেখতে। এখন এটা স্বাভাবিক যে সরকার, যেই দল 17 বছর ক্ষমতার বাইরে ছিল, তাদের মধ্যে খুব বেশি অভিজ্ঞ লোকজন থাকবে এটা তো প্রত্যাশিতও না। মানুষের তো বয়স বলে একটা কথা আছে, আমারই বয়স হয়ে গেছে অনেক, এবং যারা সিনিয়র নেতা যাদেরকে আমরা চিনতাম তারা সবাই আমার চেয়েও অনেক বেশি বয়স্ক। তাদের কেউ কেউ এখনও এমপি আছেন, রাজনীতিতে আছেন, কেউ কেউ নাই। কিন্তু এটা তো প্রত্যাশা করা উচিত না যে আজকে থেকে 30 বছর আগে যারা সরকার চালিয়েছিলেন তারা এখনও চালাবেন, তাই না? তাদের কেউ কেউ আছেন, 2-1 বা 2-4 জন নতুনরা আসবে এবং সে নতুনরা তো অনভিজ্ঞ হবে, এটাই স্বাভাবিক। যে এটা দিয়ে আমার মনে হয় না কোনো সমস্যা আছে। বিউরোক্রেসি তো আছে, বিউরোক্রেসিকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে আমার তো মনে হয় এই জিনিসগুলি উত্তরণ সম্ভব। এটা ঠিক যে বিউরোক্রেসি সম্বন্ধে বলা হয় যে 17 বছর যেহেতু 16 বছর যেহেতু এক সরকার ছিল, তারা তাদের লোকদেরকে শুধু বসিয়েছে, প্রমোশন দিয়েছে মিড লেভেল পর্যন্ত। এটা যেমন সত্য, আবার এটাও সত্য যে বিউরোক্রেসির কিছু
নিজস্ব বৈশিষ্ট্য আছে, যেটা আমি যে সরকারের অংশ ছিলাম তাদেরকে অনেক সময় বোঝাতে চেষ্টা করেছি, কখনো কখনো ব্যর্থও হয়েছি। আমি বলেছি যে আমি 7টি সরকার পরিবর্তন দেখেছি এবং 33 বছর আমি এই Government জগতে service। কাটিয়েছি। আমি জানি যে ব্যুরোক্রেটরা কিভাবে অ্যাডজাস্ট করে সরকার পরিবর্তনের সাথে। কাজেই কেন শেখ হাসিনাকে সে এত সমর্থন করতেছিল ওইটা চিন্তা না করে চিন্তা করতে হবে যে তাকে দিয়ে আপনি এখন এই কাজটা করাতে পারবেন কিনা। তো এটা বুঝতে হবে এবং যাদেরকে দিয়ে আপনি কাজ করবেন তাদেরকে এক ধরনের নিরাপত্তা দিতে হবে যে না, তোমাকে কালকে আমি বের করে দিচ্ছি না, তুমি কাজ করো ঠিক মতো। এটাই আর কি আমার মনে হয়। এই জন্য আমি বললাম যে আমি 1 বছর দেবো, 6 মাসও না। 1 বছর পরে আমি মূল্যায়ন করবো। এই সরকারের সামনে সবচেয়ে বড় কূটনৈতিক চ্যালেঞ্জটা কি? কূটনৈতিক চ্যালেঞ্জ আমি মনে করি যে ওই তো 3টা দেশ, ভারত, চীন, যুক্তরাষ্ট্র। অনেক সময় ভারত আর যুক্তরাষ্ট্রকে একদিকে মনে করা হয়, কিন্তু আসলে প্রত্যেকের নিজস্ব এজেন্ডা আছে। এটাকে সমন্বয় করে একটা ব্যালেন্স বজায় রাখা, যেখানে কেউই আমি কোনো পক্ষেরই লোক বলে বিবেচিত হব না, আবার কেউই আমার পর খড়গহস্ত হবে না। এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমাদের জন্য সবসময়ই ছিল, এখনও তাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম জনাব তৌহিদ হোসেনের সঙ্গে। দেখা হবে পরবর্তী পর্বে নতুন অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।